দেখতে পাচ্ছেন ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছেন, দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা। বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে চমকের পর চমক, এ যেন সিনেমা দেখছি আমরা। শুটার ফয়সালের মা বাবা কেন গ্রেফতার হলেন? ছেলের পাপের দায় কি বাবা মায়ের উপর বর্তায়, নাকি এর পেছনে আছে আরো গভীর কোনো রহস্য? ভাবি নেই যে আমাকে দেশ থেকে জনগণ থেকে দূরে যেতে হবে, কিন্তু যত দূরেই থাকি প্রিয় দেশবাসী, আমি আপনাদের সাথে। হঠাৎ হাসনাত কেন ভারতের সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করার হুঙ্কার দিচ্ছে বলুন তো? দেশের ভেতর তাদের আর কোনো রাজনীতি আর অবশিষ্ট নেই তো। 2024 সালে কোটার নামে সন্ত্রাস করে ক্ষমতা দখল করার পর থেকেই যখন রাজনীতিতে টান পড়েছে, তখনই তারা ভারত ভারত করে হামলে পড়েছে। যতবার তারা ভারত ভারত করে, এতবার তারা সৃষ্টিকর্তার নাম নিলেও বেহেশতের পথটা মসৃণ হতো হয়তো তাদের, কিন্তু সেই ভারত ভারত জব থামছেই না তাদের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু 16ই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণেও এমন ধারার কথাই বলেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগের বন্ধুরা মরিয়া হয়ে উঠেছে নির্বাচনের আগেই তাদেরকে ফিরিয়ে আনতে। এই যে ইসরাফিল ফরাজি জুলাই ঐক্যের সংগঠক এই তরুণ নেতা যে কথা বলছেন যে বিভিন্ন দূতাবাস থেকে আওয়ামী লীগের ফেরানোর তৎপরতা দেখা যাচ্ছে, ভারত লবিস্ট নিয়োগ করে বিএনপি জামাত সহ বড় দলগুলোর সঙ্গে কথা বলছে, তার মানে সেই উদ্বেগ কিন্তু ডক্টর ইউনূসও জাতির উদ্দেশ্যে ভাষণে একভাবে প্রকাশ করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে দেখেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। রাজনীতিতে গত 1 বছর ধরে এমন এক আবেগী ঢেউ চলছে, যেখানে দেশের ভেতরের ব্যর্থতা, সংকট আর অসম্পূর্ণ কাজের দায় নিজের কাজ থেকে নামিয়ে সহজ শর্টকাট হিসাবে ভারতের উপর চাপিয়ে দেওয়াই যেন নতুন ফর্মুলা। সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ হচ্ছে কিংস পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। বিজয় দিবসের প্রাক্কালে ঢাকায় সমাবেশে দাঁড়িয়ে তিনি শুধু ভারত বিরোধী সুরই তুলেননি, সরাসরি ভারতের সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করার কথা বলেছেন ঢাকা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে আশ্রয় দেবে এবং সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করতে তাদের ব্যবহার করবে। জনগণ উল্লাসে ফেটে পড়েছে, নেতা তৃপ্ত হয়েছে, কিন্তু দেশের দীর্ঘমেয়াদী স্বার্থের জায়গা থেকে এই কথা কতটা বিপজ্জনক সেই হিসেবটা কেউ মাথায় রাখেনি হয়তো। আপনাদের মনে আছে যে বাংলাদেশের রাজনীতিতে একবার স্লোগান দেওয়া হয়েছিল গত বছর, হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত। তাই একটি পুরনো সাক্ষাৎকারের প্রসঙ্গে এখানে উল্লেখ করা জরুরি। 2025 সালের জানুয়ারিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দৈনিক প্রথম আলোকে বিস্তৃত সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি ভারতের সঙ্গে সম্পর্ককে সরাসরি দেয়া নেয়ার সম্পর্ক বলেছেন। স্বীকার করেছেন বাংলাদেশ অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল, আবার ভারতও বাংলাদেশ থেকে নানা সুবিধা পায়। বাংলাদেশে ভারতীয়দের কাজ, চিকিৎসার জন্য বাংলাদেশিদের ভারতে যাওয়া, বাণিজ্য, সব মিলিয়ে দুটি দেশই একে অপরের উপর ঝুলে আছে বা নির্ভর করে আছে। তিনি পরিষ্কার ভাষায় বলেছিলেন, ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ককে বজায় রাখতে হবে। জনগণ যেন কখনোই না ভাবে যে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে বা আমাদের স্বার্থের বিরুদ্ধে কিছু করছে। আর একই সঙ্গে তিনি এই নীতিও বলেছিলেন যে বাংলাদেশ প্রতিবেশীর কৌশলগত স্বার্থের বিপরীতে যাবে না এবং আশা করবে ভারত ও বাংলাদেশের স্বার্থকে সমান গুরুত্ব দেবে। সীমান্তে হত্যা বন্ধ থাকবে, ন্যায্য পানির হিস্সা মিলবে, পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমার সীমান্ত অস্থিতিশীল হবে না। ওদিকে হাসনাত সহ দেশের সাবেক কিছু সেনা কর্মকর্তা আর ইউনূস মহাজন স্বয়ং বারবার হুমকি দিচ্ছেন ভারতের সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার। কি বিপরীত কথাবার্তা ভাবুন তো। যুদ্ধ শুরু হলে যুদ্ধ কারা করবে, হাসনাতরা নাকি এই ওয়াকাররা? অর্থাৎ একজন সন্ত্রাসী কাম রাজনীতিক যখন উত্তেজনার আগুন বাড়াচ্ছেন, তখন সামরিক নেতৃত্ব একই সময়ে 2025 সালের শুরুতেই দেওয়া সাক্ষাৎকারে ক্যালকুলেটিভ বাস্তব ভিত্তিক অবস্থান তুলে ধরেছেন বাংলাদেশের জন্য। এই দুইয়ের সুরের যে মধ্যে যে পার্থক্য, এই ফারাকটাই হলো দুই দেশের সম্পর্কের মূল কথা। রাজনৈতিক মাঠ গরম করার জন্য আজ যে ভারত বিরোধী ভাষা ব্যবহার হচ্ছে, তা রাষ্ট্রের দীর্ঘমেয়াদী কূটনীতি এবং নিরাপত্তা ভাবনার সঙ্গে এক জায়গায় খাপে খাপে মেলে না। আপনি ভাবুন তো, বাংলাদেশে যেভাবে ভারত বিরোধী বক্তব্য, ভারতের বিচ্ছিন্নতাবাদের কথা বলা হচ্ছে বা বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলা হচ্ছে, ভারতের রাজনীতিবিদরা যদি বাংলাদেশকে কারণে আক্রমণের কথা বলতো একযোগে, তাহলে কি হতো পরিস্থিতিটা? হাসনাতের আরেকটি বক্তব্যে আমরা দেখেছি তিনি দিল্লির মসনাদ জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন ভারত ঘনিষ্ঠ কোনো ব্যক্তি বা দলকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। ভাষা এমন যেন পুরো বাস্তবতা বদলে গেছে, বাংলাদেশ আর অঞ্চলের বাস্তব অর্থনৈতিক জালে জড়িয়ে নেই। অথচ একই সময়ে পরিসংখ্যান বলছে 2023-24 অর্থ বছরে ভারত থেকে আমদানি হয়েছে প্রায় $9 বিলিয়ন পণ্য। 2024-25 সালে অর্থ বছরে ভারতে রপ্তানি বেড়েছে মানে 1.57 বিলিয়ন থেকে $1.76 বিলিয়ন, মানে বাংলাদেশ রপ্তানি করেছে। তৈরি পোশাক, জুতো, মাছ সবখানে রপ্তানি বাড়ছে, আর কারখানাগুলোর কাঁচামালের বড় অংশই আবার আসছে ভারত থেকে। শুধু ভয়ঙ্কর ভারত বিদ্বেষ বাড়ছে হাসনাত সার্জিসদের কাছ থেকে। এখানে আসল বিষয়টা কি জানেন? আসল বিষয়টা হলো রাজনীতিতে ভারতকে শত্রু বানিয়ে তালি পাওয়া
আর অর্থনীতিতে চুপচাপ ভারতের উপর নির্ভর করে চলা। এপ্রিল মে মাসে যখন দুই দেশে কিছু পণ্য সীমিত নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তখনও দেখা গেছে যে সামগ্রিকভাবে বাণিজ্যের প্রবাহ তেমন একটা হেরফের হয়নি। ভারত স্থলপথে RMG আমদানি বন্ধ করে দিলেও সমুদ্র পথে শুল্কমুক্ত সুবিধা থাকায় বাংলাদেশের পোশাক ভারতে প্রতিযোগিতামূলকভাবেই থেকেছে আসলে। আবার বাংলাদেশ যখন স্থলপথে সুতা আমদানিতে বিধিনিষেধ দিল, তখন ঘরের ভেতরেই সুতার দাম 8 থেকে 12% বেড়ে গেছে। অর্থাৎ রাজনৈতিক স্লোগান যতই আগুন ছড়াক না কেন, জুতার ফিতা, সুতার গাঁট, রাসায়নিক আর মেশিনের স্ক্রু কিন্তু আরেকটা গল্প বলছে। সেই গল্প হচ্ছে ভারতের উপর নির্ভরশীলতার গল্প, অথবা দুপক্ষের উপরই এক পক্ষের আরেক পক্ষের উপর নির্ভরশীলতার গল্প, আন্তঃনির্ভরশীলতার গল্প। এই জায়গায় এসে ইউনূসের নেতৃত্বাধীন এই অবৈধ অন্তর্বর্তী সরকারের রাজনীতিটা বোঝা দরকার। হাসিনার পতনের পর এই সরকার ক্ষমতায় এসে ভারতের সঙ্গে সম্পর্কিত কিছু প্রকল্প বাতিল করেছে, বিদ্যুৎ ট্রানজিট চুক্তি রিভিউ করার চেষ্টা করেছে, পাকিস্তান এবং তুরস্কের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার সিগন্যাল দিয়েছে। এখানে শুধু ভারত থেকে দূরে থাকা নয়, বরং আঞ্চলিকভাবে ভারত বিরোধী অক্ষের সঙ্গে অংশ হওয়ার একটা চেষ্টা করেছে ইউনূস সরকার, এখনো চেষ্টা করে যাচ্ছে। পাকিস্তান বহু বছর ধরে ভারত বিরোধী রাজনীতির প্রাকৃতিক কেন্দ্র ছিল। সামরিক কৌশল, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনীতির অনেক স্তরেই ভারতের বিরুদ্ধে সাব রিজিয়নাল গেম খেলেছে তারা। এখন ইউনূসের সরকার যে কণ্ঠস্বর, যে মঞ্চ, যে ন্যারেটিভ তৈরি করছে, তাতে বাংলাদেশ ক্রমে সেই পুরনো পাকিস্তানি ভূমিকাকে আংশিকভাবে রিপ্লেস করছে। অর্থাৎ দক্ষিণ এশিয়ায় ভারতের বিরুদ্ধে রাজনৈতিক এবং নীতিগত উত্তেজনার কেন্দ্র হিসেবে ঢাকার অংশগ্রহণ, ভূমিকা বেড়ে যাচ্ছে। তুরস্কের সংযোগ এই কেমিস্ট্রিটাকে আরো জটিল করে তুলেছে। আঙ্কারা দীর্ঘদিন ধরে মুসলিম বিশ্বে এক ধরনের প্রতীকী নেতৃত্বের ভাবমূর্তি নির্মাণ করতে চেয়েছে, আর ভারত বিরোধী কাশ্মীর সেন্ট্রিক বক্তব্য বেশ কিছু প্ল্যাটফর্মে ব্যবহার করেছে তারা। জাতিসংঘে বলেছে বাংলাদেশের ভেতরে যে ধর্মপন্থী আবেগ, পাকিস্তানপন্থী নস্টালজিয়া এবং ভারত বিরোধী ক্ষোভের মিশ্রণ আছে, তুরস্ক সেই জায়গার উপরে চাপ দেওয়ার চেষ্টা করছে। ইউনূসের অন্তর্বর্তী সরকার এই ত্রিভুজ ঢাকা, ইসলামাবাদ, আঙ্কারাকে ব্যবহার করে নিজের ভারত বিরোধী সফট পাওয়ার বাড়াতে চাইছে। ফলে যে কেন্দ্র এতদিন পাকিস্তানে ছিল, ভারত বিরোধী তৎপরতার প্রাকৃতিক ঘাঁটি, তা ধীরে ধীরে বঙ্গোপসাগরের তীরে সরে আসছে, বাংলাদেশে আসছে। কিন্তু এই পরিবর্তনের মধ্যে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের নিজের ক্ষমতা আর সীমাবদ্ধতার হিসাবটা অনেক ক্ষেত্রে বাদ পড়ে যাচ্ছে। পাকিস্তান ভারতের সঙ্গে সরাসরি স্থল বাহিনী, আকাশ বাহিনী, পারমাণবিক প্রতিরোধের লেভেলে গেম খেলে। তুরস্কের আছে সামরিক, শিল্প, কমপ্লেক্স আর এক্সপেডিশনারি ক্যাপাসিটি। বাংলাদেশ সেই লেভেলের সামরিক বা কৌশলগত শক্তি আসলে নয়, তার আসল শক্তি অর্থনীতি, আর সেটার বড় চালিকা শক্তি তৈরি পোশাক, রেমিটেন্স, কৃষি প্রক্রিয়াজাত পণ্য। এই পণ্যের বা এই অর্থনীতির সঙ্গে ভারতের সম্পর্ক আসলে খুব সরাসরি। সীমান্ত, বন্দর, কাঁচামাল, বিদ্যুৎ, বাজার সব জায়গাতেই ভারত আছে। ফলে পাকিস্তানের মতো কড়া ভূরাজনৈতিক কনফ্রন্টেশন বাংলাদেশ চালাতে পারবে এমন ধারণা বাস্তবতার সঙ্গে যায় না। তার চেয়েও বড় কথা হলো পশ্চিমা বাজার এখন চাপের মধ্যে। যুক্তরাষ্ট্রের রপ্তানি কমছে, ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি বাংলাদেশের RMG কে ধাক্কা দিচ্ছে, চীনের বাজারেও বাংলাদেশের রপ্তানি কমে এসেছে। এই প্রেক্ষাপটে ভারত হয়ে উঠছে একটা বিকল্প, নিকটবর্তী, কম ট্রানজেকশন কস্টের বাজার, যেখানে বাংলাদেশ নন RMG পণ্য, কৃষি, পাট, জুতো সবগুলোরই সম্ভাবনা আছে অপার। এই অবস্থায় ভারতের সঙ্গে সম্পর্ককে শুধু রাজনৈতিক শত্রুতা দিয়ে ডিফাইন করা মানে নিজের বাজারকে নিজের হাতেই ছোট করা। ইউনূসের কি আসে যায় বলেন? ইউনূস তো চলে যাবে, কিন্তু ইউনূস সম্পর্কটাকে এমন ভয়াবহ জায়গায় নিয়ে রেখে যাবে এই হাসনাত, সার্জিস, মাহফুজদের দিয়ে, সেখান থেকে তো ফেরত ফিরতে পারবে না বাংলাদেশ। এখানেই জেনারেল ওয়াকারুজ্জামান যে 2025 সালের জানুয়ারিতে কথাগুলো বলেছেন, সেটা নতুন করে পড়া দরকার। তিনি বলেছিলেন, অন্য দেশ তো সবসময় বেশি সুবিধা নিতে চাইবেই, এটা স্বাভাবিক। আমি যদি নিজের প্রাপ্যটা আদায় করে নিতে না পারি, তাহলে দায় আমারও। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে তিনি সরাসরি বলে দিয়েছেন সমস্যার সমাধান ভারত ধ্বংস টাইপ স্লোগানে নয়, বরং দক্ষ আলোচনায়, নেগোসিয়েশনে, জাতীয় সক্ষমতা বাড়িয়ে নিজের প্রাপ্য তুলে আনার মধ্যে। তিনি একই সঙ্গে সীমান্তে হত্যা, পানি বন্টন, পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা সবকিছু নিয়ে ন্যায্যতার কথা বলেছেন। কিন্তু কোথাও রাজনৈতিক মঞ্চের ভাষার মতো আমি সব সম্পর্ক ছিঁড়ে ফেলবো, ভারতকে বিচ্ছিন্ন করে দেবো ধরনের আবেগী নাটক করেন নাই। হাসনাত না ওয়াকার, হাসনাত বলে যারা চেঁচিয়েছিলেন, তারা বোঝেন না যে একদিকে নির্বাচনী রাজনীতি, ইনকিলাব মঞ্চ, বিক্ষোভ, জনতার আবেগে ভেসে যাওয়া নেতৃত্ব, অন্যদিকে সেনাবাহিনী, আমলাতন্ত্র, বাস্তববাদী অর্থনীতি, যারা জানে ভারতের সঙ্গে সংঘাতে গিয়ে বাংলাদেশ নিজের লাভের চেয়ে ক্ষতির দিক বেশি ঠেলে দেবে। ইউনূসের সরকার যেভাবে পাকিস্তান, তুরস্ক, বাংলাদেশ অক্ষের ভৌত কাঠামো করতে চাইছে, সেটা হয়তো কাগজে কলমে ভালো লাগবে বা ভালো শোনাচ্ছে, কিন্তু বাস্তবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সীমান্তের দৈর্ঘ্য, বন্দর নির্ভরতা, বিদ্যুৎ নির্ভরতা, এসবের একটাও বাস্তবতা বদলায়নি। ভারতকে ভালোবাসতে হবে এমন কোনো কথা নেই, বরং দরকার ভারতকে নিয়ে ঠান্ডা মাথায় কঠিন দর কষাকষির জায়গা থেকে হিসাব করা। কিন্তু বাংলাদেশের আজকের যে রাজনীতির যারা করছে, তারা মূলত ভারত করে আবেগের বাজার গরম করছে, অথচ বাংলাদেশ করে নিজের শক্তি, উৎপাদন, ন্যায্য দর কষাকষির ক্ষমতা বাড়ানোর কাজটাকে তারা পিছিয়ে দিচ্ছে। দেশের জন্য আসল প্রশ্নটা কি হওয়া উচিত বলুন? কিভাবে এমন বাংলাদেশ গড়া সম্ভব যে বাংলাদেশকে প্রভাবিত করার আগে 10 বার ভাবতে বাধ্য হবে, নাকি যে বাংলাদেশ নিজেই আবেগের ঢেউয়ে ভেসে অন্যের জিও স্ট্র্যাটেজিক গেমের দালাল হয়ে দাঁড়াবে? এই যে পাকিস্তান কিংবা তুরস্কের শিখিয়ে পড়িয়ে দেওয়া ভারত বিরোধিতার বুলি আউড়িয়ে হাসনাতের মতো সন্ত্রাসীরা
কতদিন টিকতে পারবে বলুন তো? আপনি কি মনে করেন হাসনাত সার্জিসদের এই ভারত বিরোধী রাজনীতি আখেরে বাংলাদেশের কোনো উপকারে আসবে? ভারতের সম্পর্কটা তলানিতে গিয়ে ঠেকেছে কিনা, এর চেয়ে আর খারাপ হওয়া সম্ভব কিনা, এ নিয়ে যখন দুদেশের নানা বিশ্লেষক পর্যবেক্ষকেরা নানা রকম বিবেচনা বিশ্লেষণ করছেন, তখন সম্ভবত ভারত গুরুত্বের সঙ্গে এবং গুরুতরভাবে এটা উপলব্ধি করেছে যে বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি এখন সম্ভবত তুঙ্গে উঠতে যাচ্ছে। একটা বড় ধরনের আন্দোলন দানা বাঁধছে ভারতের বিরুদ্ধে, ভারতের প্রতিষ্ঠানের বিরুদ্ধে, ভারতের কূটনৈতিক মিশনগুলোর বিরুদ্ধে এবং ভারত রাষ্ট্রটির বিরুদ্ধে, এক কথায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, যেখানে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়েছেন যারা যারা জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী পক্ষ ছিলেন। এই সব রাজনৈতিক দলগুলো মিলে শহীদ মিনারে সোমবার একত্রিত হয়ে শপথ নিয়েছে হাতে হাত রেখে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ লড়াই করবে। ওসমান হাদি শুক্রবার দিন গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই বিশ্বাস ওসমান হাদির পরিবার, স্বজন, বন্ধু বান্ধব থেকে জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে যে এই ঘটনার পেছনে, মানে এই যে ওসমান হাদিকে শুক্রবারে দিনে দুপুরে ঢাকা শহরের রাস্তায় তিনি রিক্সা করে যাচ্ছিলেন, টার্গেট কিলিং এর চেষ্টা করা হলো, তাকে লক্ষ্য করে প্রফেশনাল শুটার দিয়ে গুলি চালানো হলো, এই ঘটনার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থার হাত থাকতেই হবে। কারণ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এক মুখ হয়ে উঠেছিলেন ওসমান হাদি জুলাই আগস্ট আন্দোলনেও, যিনি সম্মুখ সারিতে ছিলেন। ওসমান হাদির ওপরে হত্যা প্রচেষ্টার এই ঘটনার পর থেকেই আবারও ভারত বিরোধী নানা বয়ান সামনে আসতে থাকে এবং তরুণ নেতৃত্ব যারা জুলাই আগস্ট আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন তারা সরাসরি নানা রকম ভারত বিরোধী বক্তব্য দেওয়া শুরু করেন। হাসনাত আব্দুল্লাহ তো শিরোনামই হয়েছেন। সোমবারে শহীদ মিনারে ওসমান হাদির কে হত্যা প্রচেষ্টার প্রতিবাদে তার দল ইনকিলাব মঞ্চ যে প্রতিরোধ সমাবেশ করেছিল সর্বদলীয়, সেখানে গিয়ে হাসনাত আব্দুল্লাহ তো বলেছেনই যে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হয়, বাংলাদেশে যদি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান, কামাল সহ আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত নেতাদেরকে ভারত ফিরিয়ে না দেয়, যদি ভারত ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে না দেয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশও বসে থাকবে না। বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় প্রশ্রয় দেবে বাংলাদেশের ভূমিতে এবং এর মাধ্যমে ভারতের ওই 7 রাজ্যকে, 7 সিস্টার্সকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। ভারত যে আঁচ করতে পারছে, যে ঘটনা কত গুরুতর হয়ে উঠছে, ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ওই প্রতিরোধ সমাবেশে সর্বদলীয় ঐক্য ঘটার মাধ্যমে যে ভারত দিল্লিতে হাই কমিশনারকে তলব করে ডেকে এনে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সংবাদ মাধ্যমকে বলেছেন যে ভারতের সঙ্গে সম্পর্কে একটা টানাপোড়েন আছে বটে, কিন্তু বাংলাদেশ কখনোই তার ভূমি কোনো বিচ্ছিন্নতাবাদীকে ব্যবহার করতে দেবে না। এগুলো একজন রাজনীতিক বা অ্যাক্টিভিস্ট বলতে পারেন বটে, কিন্তু কোনো সরকার সে কাজটা করতে পারে না। কিন্তু ভারতের পক্ষে আসলে নিশ্চিন্তে বসে থাকা মুশকিল, কারণ শুধু যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন উস্কে দেওয়ার হুমকি সেখানে দেওয়া হয়েছে তা নয়। যেটা ভারতকে এখন আরো বেশি উদ্বিগ্ন করে তুলেছে সেটা হচ্ছে ওই সভা থেকে এই অঙ্গীকারও করা হয় যে ভারত যদি শেখ হাসিনাকে ফিরিয়ে না দেয়, ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে না দেয়, তাহলে ভারতীয় যত প্রতিষ্ঠান বাংলাদেশে আছে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা হবে। সার্জিস আলম, জুলাই আগস্ট আন্দোলনের আরেক নেতা, জাতীয় নাগরিক পার্টির নেতা, তিনি সেখানে সরাসরি বলেছেন যে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কোনো প্রয়োজন নাই। ডাকসু ভিপি ছাত্র শিবির নেতা সাদিক কায়েম দাবি করেছেন যে বাংলাদেশের উচিত ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা এবং তাদের দাবি যে বাংলাদেশের আসলে ভারতের সঙ্গে সম্পর্ক থাকার দরকারটা কি। এই বুধবার দিনে বাংলাদেশে লং মার্চ টু হাই কমিশন ডেকেছিল জুলাই ঐক্য নামের একটা মোর্চা। এই যে জুলাই ঐক্য মোর্চাটি গঠিত হয়েছে ভারতের আধিপত্যবাদ বিরোধী একটা প্ল্যাটফর্ম হিসেবে এবং সকল সংগঠনকে ঐক্যবদ্ধ করে যারা নাকি জুলাই স্পিরিট ধারণ করেন এবং জুলাইয়ের, তাদের ভাষায় জুলাই যে অপূর্ব ঐক্য হয়েছিল তার প্রতীক হিসেবে, সেটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। কারণ এই জুলাই ঐক্যের লং মার্চে প্রথম দিনেই তারা যখন রামপুরা ব্রিজের সামনে জড়ো হতে থাকেন তখন সেখানে ছাত্র জনতার পাশাপাশি কিন্তু সাবেক সেনা কর্মকর্তারাও এসে যোগ দিয়েছেন। এছাড়াও সাধারণ ছাত্রদের বাইরেও ডাকসু, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ, জাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এমনকি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা এসে রামপুরা ব্রিজের সামনে ওই লং মার্চ টু হাই কমিশন কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য জড়ো হতে থাকেন। এরপর পুলিশ তাদেরকে রামপুরা ব্রিজ থেকে রওনা হওয়ার পর বাড্ডার হোসেন মার্কেট এলাকায় পৌঁছলেই পুলিশ তাদেরকে বাধা দেয় বটে, কারণ ভারতীয় দূতাবাসটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসেরও ঠিক পাশে। কাজে একটা দূতাবাস এলাকার মধ্যে এত বড় মিছিল শুধুমাত্র ভারতীয় দূতাবাসকে লক্ষ্য করে যেতে দেওয়া পুলিশের পক্ষে বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে প্রায় অসম্ভব। তারা সেখানে বাধা দেন এবং সেখানে বসে এরপর কর্মসূচিতে অংশগ্রহণকারীরা একটা সমাবেশ করেন। সেই সমাবেশে জুলাই ঐক্য থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে যে ওসমান হাদির ওপর হামলাকারী ও শেখ হাসিনাকে ফেরত না দিলে তারা হাই কমিশনে ঢুকবেন এরপর আর এই বাধা মানবেন না। এই যে জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দানকারী সকলের, কিংবা জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিটি সংগঠন যারা শহীদ মিনারে জড়ো হয়েছিল সোমবার, তাদের প্রত্যেকেরই বিশ্বাস যে ওসমান হাদির ওপর হামলাকারী
ভারতে পালিয়ে গেছেন এবং ভারত সেখানে তাদেরকে সুরক্ষা দিচ্ছেন। কিন্তু ভারত তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে বলেছে যে বাংলাদেশে এরকম নানা বিষয়ে তাদের উপর দোষারোপ করা হচ্ছে বটে সাম্প্রতিক নানা ঘটনায়, কিন্তু বাংলাদেশ সরকার কোনো তথ্য প্রমাণ তাদের কাছে হাজির করে নাই। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত অবশ্য সেটাও স্বীকার করছে না যে ওসমান হাদির ওপর হামলা প্রচেষ্টাকারীরা সত্যি সত্যি সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেছে কিনা। কিন্তু এই মুহূর্তে যে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কিংবা ভারতের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিকীকরণের কোনো উদ্যোগ নেওয়া অন্তর্বর্তী সরকারেরও সম্ভব নয়, কিংবা অন্তর্বর্তী সরকারও সেটা চায় না, সেটাও খুব পরিষ্কার ভারত বুঝতে পারে। কারণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনারকে ডাকার পর বিবৃতি দিয়েছেন পরেই বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে ভারতের কোনো নসিহত দেওয়ার, মানে কোনো জ্ঞান দেওয়ার, কোনো নসিহত দেওয়ার প্রয়োজন নাই বাংলাদেশকে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে, কারণ বাংলাদেশের নির্বাচন বিষয়ে তারা গত 15 বছর কথা বলে নাই। ভারত গুরুতর সংকটে পড়েছে, দূতাবাস নিরাপদ রাখা কূটনৈতিক বাধ্যবাধকতায় নিশ্চয়ই বাংলাদেশ সরকার একটা ব্যবস্থা করবে। বিশেষভাবে যেটা বললাম যে দূতাবাস পাড়ায় মার্কিন দূতাবাসের পাশেই অবস্থিত, ওই দূতাবাসকে নিরাপদ নিশ্চয়ই রাখা যাবে ব্যাপক সুরক্ষিতভাবে, বিরাট জায়গা নিয়ে যেটা তৈরি হয়েছে। কিন্তু ভারত এর আগে দেখেছে, মানে আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরেই কিন্তু সিলেটে, খুলনায়, রাজশাহীতে, চট্টগ্রামে ভারতের ভিসা সেন্টারগুলো কিংবা মিশনগুলো সেগুলো অরক্ষিত কিনা, কিংবা রাজনৈতিক দলগুলো নানা সময় লং মার্চের ডাক দিচ্ছিল, এসবের মুখে কিন্তু খুলনা, রাজশাহী, চট্টগ্রামে দীর্ঘ সময় ভিসা সেন্টারগুলো বন্ধ রাখতে হয়েছে ভারতকে। আর ভারতের প্রতিষ্ঠান হিসেবে প্রতিরোধ গড়ে তোলার যে ডাক এসেছে সেটা কোথায় গিয়ে ঠেকবে সেই নিয়ে উদ্বেগ নিশ্চয়ই ভারতের আছে। জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজি প্রথম আলোকে বলেছেন, আজকের এই কর্মসূচি ছিল একটা সতর্কবার্তা। আমরা জানতে পেরেছি ভারত লবিস্ট নিয়োগ করেছে গণহত্যাকারী দল আওয়ামী লীগের জন্য, যারা বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের কাছে যাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য। বিভিন্ন দেশের দূতাবাস থেকেও একইভাবে আওয়ামী লীগকে ফেরানোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ভারতের সঙ্গে থেকে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাদের সাবধান করে দিয়ে ইসরাফিল ফরাজি বলেছেন, আজ আমরা থেমে যাচ্ছি, সামনে আমাদের থামানোর ক্ষমতা প্রশাসন দেখাতে পারবে না। আজ আমরা হাজারে এসেছি, সামনে লাখে আসবো। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণেও এমন ধারার কথাই বলেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগের বন্ধুরা মরিয়া হয়ে উঠেছে নির্বাচনের আগেই তাদেরকে ফিরিয়ে আনতে। এই যে ইসরাফিল ফরাজি জুলাই ঐক্যের সংগঠক এই তরুণ নেতা যে কথা বলছেন যে বিভিন্ন দূতাবাস থেকে আওয়ামী লীগের ফেরানোর তৎপরতা দেখা যাচ্ছে, ভারত লবিস্ট নিয়োগ করে বিএনপি, জামাত সহ বড় দলগুলোর সঙ্গে কথা বলছে, তার মানে সেই উদ্বেগ কিন্তু ডক্টর ইউনূসও জাতির উদ্দেশ্যে ভাষণে একভাবে প্রকাশ করেছেন। শুধু তাই নয়, এই যে সেনা কর্মকর্তাদের, সাবেক সেনা কর্মকর্তাদের এই জুলাই ঐক্যে যুক্ত হওয়া এবং তাদের এই ছাত্র জনতা তরুণদের সঙ্গে ভারতের দূতাবাস অভিমুখে লং মার্চে যোগ দেওয়া, সেটাও খুব তাৎপর্যপূর্ণ। কারণ 24 আগস্টের পর থেকেই সাবেক সেনা কর্মকর্তাদের একটা অংশ কিন্তু বারবারই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম বাংলাদেশে জরুরি এই ডাক দিয়ে আসছিলেন। 2024 ডিসেম্বরে, মানে 1 বছর আগে, জাতীয় ঐক্য সংহতি পরিষদের ব্যানারে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এক প্রতিবাদ কর্মসূচি পালন করেন। যেই প্রতিবাদ কর্মসূচিতে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর বলে দেন যে আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি, আমাদের সাথে যদি ভারত যুদ্ধ করে আমরাও 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। এই যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একজন সাবেক কর্মকর্তা কলকাতা দখল করতে আমাদের 4 দিন লাগবে এমন কথা বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, তখন কিন্তু ভারতের সংবাদ মাধ্যমেও এটা শিরোনাম হয়েছিল। এর পাশাপাশি মনে রাখতে হবে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে রীতিমতো উদ্বেগ প্রকাশ করা হয়েছিল যখন বিডিআর তদন্ত কমিশনের প্রধান আরেক সাবেক সেনা কর্মকর্তা আলম ও ফজলুর রহমান, মেজর জেনারেল আলম ও ফজলুর রহমান, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন, যখন মে মাসে ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর পরিচালনা করতে যাচ্ছে, তখন বাংলাদেশ সেনাবাহিনীর এই সাবেক মেজর জেনারেল আলম ও ফজলুর রহমান বলেছিলেন ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া এবং এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়েও আলোচনা শুরু করা উচিত। তখনও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্বেগ জানানো হয়েছিল। কাজেই ভারত নিশ্চিতভাবে এই জুলাই আগস্ট আন্দোলনে যোগ দেওয়া, নেতৃত্ব দেওয়া তরুণদের সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রীদের এই ঐক্য, মানে যা জুলাই ঐক্য নামে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে সংগঠিত হয়েছে, সেটাতে সাবেক সেনা কর্মকর্তাদের যোগদান এবং প্রথম দিনের লং মার্চের ডাকেই এত সংগঠনের সমাবেশ ঘটানোর বিষয়টিকে নিশ্চয়ই গুরুত্বের সঙ্গে দেখবে। কারণ এরা তো সাধারণ ছাত্র জনতা, ডাকসু, জাকসুর নেতৃবৃন্দ, সাবেক সেনা কর্মকর্তা পরিচয়ে এসেছেন। কিন্তু মনে করে দেখুন 2024 সেপ্টেম্বরে ভারতের মিডিয়ায় যে আগ্রাসন চালানো হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার বিরুদ্ধে হেফাজত সারা বাংলাদেশে লং মার্চের ডাক দিয়েছিল। এছাড়াও নানা সময়ে নানা রাজনৈতিক দল সংগঠিতভাবে ভারতের দূতাবাস অভিমুখে কিংবা ভারতের আগ্রাসন বিরোধী মিছিল করেছে গত
15 মাসে। কাজেই সকলে যদি সংগঠিত হন তাহলে সত্যিই তো যে কথা বলেছেন জুলাই ঐক্যের সংগঠক যে এবার হাজারে এসেছি এর পরের বার লাখে আসবো, ভারত সম্ভবত সেটা বুঝতে পেরেই উদ্বিগ্ন এবং সে কারণেই হাসনাত আব্দুল্লাহর 7 সিস্টার্স বিচ্ছিন্ন করে ফেলার কথা শুনেই হাই কমিশনারকে ডেকে এনে ভারত এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভারত বাংলাদেশে তাদের স্থাপনাগুলোর নিরাপত্তা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারকে। কিন্তু এরপর ভারত কি করতে পারে? মানে দিল্লিতে তো হাই কমিশনারকে তলব করা শেষ, বিবৃতি দেওয়া শেষ, এরপর ভারত কি করতে পারে? যখন ভারতের বিরুদ্ধে এই আন্দোলন আরো দানা বেঁধে উঠবে, আরো পরিসরে বড় হবে, তখন ভারত কি পদক্ষেপ নিতে পারে যার ফলে বাংলাদেশে এই ব্যাপক ভারত বিরোধী মনোভাবের যে ক্ষোভ, যে ক্রোধ, তা কিছুটা প্রশমন হবে? ভারত কি ধরনের ব্যবস্থা নিতে পারে? বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তারা সবসময় চেয়েছেন সম্পর্ক ভালো করতে, কিন্তু সম্পর্কের টানাপোড়েন কমিয়ে আনা একপাক্ষিক উদ্যোগে সম্ভব নয়, আরেক পক্ষেরও চেষ্টা করতে হয়। ভারত কি চেষ্টা করতে পারে? প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।